আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনন্দ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিসিএস প্রিলিমিনারিতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলীর ক্লাস নিয়ে। আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাথে আছেন, বিসিএসের সাথে কিছুদিন ধরে যুক্ত আছেন, তারা জানবেন যে বিসিএস এই সাম্প্রতিক বিষয়াবলী টপিকসটা থেকে প্রত্যেক বিসিএসেই প্রশ্ন এসে যাচ্ছে। এমনকি আপনার 10টা 12টা, আবার যদি কম করে আসে 5টা 6টা, এর সাধারণত অ্যাভারেজে 7টা 8টা 10টা প্রশ্ন এই বিসিএস যেটা আপনার সাম্প্রতিক বিষয়াবলী থেকে এসে থাকে। তো আমরা আজকে মোটামুটি চেষ্টা করব সাম্প্রতিক বিষয়াবলীর উপর আপনাদের যে নলেজটা এটা আরও বেশি বৃদ্ধি করার চেষ্টা করব। চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমি আগে কিছু কথা বলে রাখি। যেমন সাম্প্রতিক বিষয়াবলীতে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্চ থেকে শুরু করে, যেহেতু বিসিএসটা মে মাসে, সাধারণত এপ্রিল মাসের সাম্প্রতিক বিষয়াবলী প্রশ্ন থেকে না আসার কথা, আমরা মার্চ থেকে শুরু করে এর পূর্ববর্তী, যেমন ধরেন গত বিসিএস অক্টোবরে ছিল, এরকম কিছু যে 5 থেকে 6 মাস এই সময়ে সাম্প্রতিকে যা ঘটে গেছে বিশ্বে, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে কিছু কিছু আপনার তারিখ মুখস্থ করতে হবে। আমি তারিখ অনুযায়ী পরপর যাব, কিন্তু আপনাকে সবগুলোর তারিখ আপনাকে মুখস্থ করতে হবে না। যেটার তারিখ মুখস্থ করতে হবে ওটা আপনাকে আমি বলে দিব যে আপনি এটার স্পেসিফিকভাবে এটার তারিখটা মনে রাখবেন। চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি দেখি মার্চ, মার্চ 2022, এখানে কি কি ঘটছে মার্চ 2022। আচ্ছা, প্রথমে যেটা দেখব, একদম প্রথমে যদি দেখি মার্চ 2022-এ প্রথম ঘটনা যদি বলি যেটা আসার মতো, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব ই সিম চালু করছে। সেটা হচ্ছে গ্রামীণফোন। পরিবেশ বান্ধব ই সিম, পরিবেশ বান্ধব ই সিম চালু করছে। সেটা কারা চালু করছে? গ্রামীণফোন, জিপি। গ্রামীণফোন পরিবেশ বান্ধব ই সিম চালু করছে, ডেটের দরকার নাই। এর পরবর্তীতে সেটা হচ্ছে মার্চের 2 তারিখ। এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কি কি ঘটছে। জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলা, এটা মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করছে 2রা মার্চ। জাতীয় স্লোগান জয় বাংলা, জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলা, এটা কে জারি করছে? মন্ত্রিপরিষদ বিভাগ। দ্রুত লেখার কারণে আমার হাতের লেখাটা একটু আপনার খারাপ হইতে পারে, এটা আপনারা ওভাবে দেখবেন। আচ্ছা, জাতীয় পরিষদ চালু করছে, এটা কি করছে? প্রজ্ঞাপন জারি করছে। দেখেন 2রা মার্চ প্রজ্ঞাপন জারি করছে। কিন্তু যদি বলা থাকে সরকার ঘোষণা করছে কত তারিখে, সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করছে কত তারিখে, সেটা যদি থাকে সরকার ঘোষণা করছে, এই যে এখানে দেখতেছি সরকার যেটা সে কি করছে? সরকার ঘোষণা করছে 20 ফেব্রুয়ারি। প্রশ্ন দুইটাই থাকতে পারে, যে যদি বলা হয় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ কত তারিখে, সেটা হচ্ছে 2রা মার্চ, আর 20 ফেব্রুয়ারি সরকার ঘোষণা করছে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে। এরপরে আরও ঘটনা ঘটছে যেটা 2রা মার্চে, যেটা হচ্ছে ইউক্রেনের আপনার আলভিয়া বন্দর, পরীক্ষাতে আসতে পারে। আলভিয়া বন্দরটা কোথায় অবস্থিত? আলভিয়া বন্দর হচ্ছে আপনার এটা হচ্ছে ইউক্রেনের আলভিয়া বন্দরে এমভি বাংলার সমৃদ্ধি, এটা আপনারা এটা অবশ্যই মনে রাখবেন, যেটা হচ্ছে এমভি বাংলার সমৃদ্ধি। এই যে জাহাজটা আটকে পড়ে ইউক্রেনের আলভিয়া বন্দরে, সেটাতে আপনার রুশ সেনাবাহিনী কর্তৃক এটা হচ্ছে আপনার গোলার আঘাত হয়। যে কোনো কেউ গোলার আঘাত করছে, ধরে নেওয়া হচ্ছে রুশ সেনাবাহিনী কর্তৃক। সেখানে রুশ বাহিনীর আপনার গোলার আঘাতে
হাদিসুর রহমান, নাবিক হাদিসুর রহমান নিহত হয়। নাবিক হাদিসুর রহমান, নাবিক তার নাম হচ্ছে হাদিসুর রহমান, নাবিক হাদিসুর রহমান নাবিক হাদিসুর রহমান নিহত হয়। আমি জাস্ট কি পয়েন্টটা লিখে দিব, বাকিটা মুখে বলে দিব, আপনারা নোট করে নেবেন, না হলে আপনারা শুনে নেবেন, তাহলে এটা পরীক্ষাতে আসলে অ্যান্সার করতে পারবেন। যেটা হচ্ছে আলভিয়া বন্দর, যেটা ইউক্রেনের এমভি বাংলা সমৃদ্ধি, এটা 2রা মার্চ তারিখে নাবিক হাদিসুর রহমান নিহত হয়, যেটা এই আপনার হামলার জন্য। এছাড়া যেটা হয়েছে আরও একটা ঘটনা ঘটেছে, যেটা 2রা মার্চ, আরও একটা ঘটনা ঘটেছে 2রা মার্চে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের মহিষপান সীমা, এই যে সীমাটা, এই মহিষপান সীমা, সেটা হচ্ছে জাতিসংঘে হালনাগাদ হয়েছে। বঙ্গোপসাগরের মহিষপান সীমা জাতিসংঘে হালনাগাদ হয়েছে, সেটা কত তারিখে? 2রা মার্চ। তাহলে 2রা মার্চে আমরা 3টা জিনিস পাইলাম, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা, আলভিয়া বন্দরে এটা, আর বঙ্গোপসাগরের মহিষপান সীমা। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এর পরবর্তীতে যেটা আসবো, এর পরের তারিখ 3রা মার্চ, তারিখ মনে রাখার দরকার নেই, এর পরের 3রা মার্চে তারিখ মনে রাখার দরকার নেই, যেটা হচ্ছে প্রাক্তন সোভিয়েতভুক্ত 2টা দেশ, জর্জিয়া আর মালদোভা, এই 2টা দেশ কি করছে? এই 2টা দেশ প্রাক্তন সোভিয়েতভুক্ত ছিল, এরা ইউরোপীয় ইউনিয়নের সদস্যের জন্য আবেদন করছে। পরীক্ষাতে থাকতে পারে যে প্রাক্তন সোভিয়েতভুক্ত কোন 2টি দেশ সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করছে, এদের জন্য আবেদন করছে। এরপর যেটা, এটা তারিখ মনে রাখার দরকার নেই, এরপরে যেটা এটা মনে রাখতে হবে, 8 মার্চ একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ফাও, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে, এই ফাও এর আঞ্চলিক সম্মেলন, ফাও এর 36তম আঞ্চলিক সম্মেলন, সেটা হয়েছে ঢাকায়। কত তারিখে? 8 মার্চ ফাও এর 36তম সম্মেলন, সেটা ঢাকায় হয়েছে। এই তারিখটা গুরুত্বপূর্ণ, এই তারিখটা মনে রাখবেন। তাহলে 2রা মার্চ আর 8 মার্চ, এই 2টা তারিখ আমরা মনে রাখবেন। এছাড়া যেটা হয়েছে ওই তারিখে, কিন্তু তারিখ মনে রাখার দরকার নেই, সেটা হচ্ছে 8ই মার্চে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত, এর মধ্যে 4টি সমঝোতা চুক্তি, 4টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, 4টি মৌ স্বাক্ষরিত হয়েছে, যে বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাতের ভিতরে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে আপনার ইউএইর সাথে। আবার থাকতে পারে যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেটা হচ্ছে আপনার 4টি, এটা থাকতে পারে প্রশ্নে। এরপরে এখানে আরো একটা ঘটনা ঘটছে 8 মার্চে, কিন্তু তারিখ মনে রাখার দরকার নেই, সেটা হচ্ছে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কি, সেটা হচ্ছে জেলেনস্কি, সে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দিয়েছে 8 মার্চে। আচ্ছা, এছাড়া যেটা হয়েছে, যেটা হচ্ছে নূর 2, এটারও তারিখ মনে রাখার দরকার নেই। নূর 2 নামে সামরিক স্যাটেলাইট, এটা হচ্ছে সামরিক স্যাটেলাইট। নূর 2 কি? সেটা সামরিক স্যাটেলাইট কার? এটা হচ্ছে ইরান নূর 2 নামে সামরিক স্যাটেলাইট আপনার পরীক্ষা চালাইছে, ইরান উৎক্ষেপণ করছে। নূর 2 নামে সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করছে কত তারিখে? 8ই মার্চ। আপনার তারিখ মনে রাখার দরকার নেই, কিন্তু আসতে পারে নূর 2 সামরিক স্যাটেলাইটটা কার? সেটা ইরানের। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। পরবর্তীতে যেটা, আশা করি আপনারা এটা তুলে নিয়েছেন।
আমি কি পয়েন্টগুলো লিখে দিব, বাকিগুলো মুখে বলবো। আপনি যদি চান আপনি নোট করে রাখবেন এগুলা, কারণ এগুলা থেকে বিসিএস এ প্রশ্ন আসে, এগুলা থেকে খুব বেশি প্রশ্ন আসে বিসিএস এ, কারণ এগুলো রেগুলার চেঞ্জ হচ্ছে। এরপরে 9 মার্চ তারিখ মনে রাখার দরকার নেই, 9 মার্চের ঘটনা, সেটা হচ্ছে ভারত ভুল করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এবং পরবর্তীতে ভারত এর জন্য ক্ষমা চায় পাকিস্তানের কাছে যে ভুল করে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে। এরপরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ভদ্রলোক, ওনার নাম ইউন সুক ইউন, উনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয় আপনার 9 মার্চ তারিখে। এটা হচ্ছে ওনার পার্টির নাম, ওনার দলের নাম রক্ষণশীল পিপলস পাওয়ার পার্টির উনি হচ্ছে প্রধান। ওনার দলটা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উনি নির্বাচিত হয়েছে, ওনার দল জয়লাভ করছে, সেটা হচ্ছে 9 তারিখে। এছাড়া যেটা হয়েছে 9 তারিখে গেল, এরপর 10 তারিখে, তারিখের দরকার নাই কিন্তু পরপর বলতেছি, আচ্ছা তারিখের দরকার নেই, যেটা তারিখ আসবে সেখানে লিখে দিব, এটা তারিখের দরকার নাই। এরপরে হাঙ্গেরির নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কাতালিন নোভাক, হাঙ্গেরির নারী প্রেসিডেন্ট, হাঙ্গেরিতে প্রথম নারী প্রেসিডেন্ট, হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট ইনি হচ্ছেন কাতালিন নোভাক। হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছে কাতালিন নোভাক। এরপর যেটা হয়েছে 10 তারিখেই রাশিয়ার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেটা কোন দেশে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুরস্কে রাশিয়া ইউক্রেন, তুরস্কে আপনার রাশিয়া ভার্সেস ইউক্রেন, পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে হচ্ছে তুরস্কে, এটা মার্চের ঘটনা। এরপর যেটা করা হয়েছে, রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি কোন দেশকে সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা রাশিয়া। ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। সুইফট হচ্ছে আপনার, সুইফট থেকে রাশিয়া বাদ, সুইফট থেকে রাশিয়া বাদ। এটা তারিখটা মনে রাখবেন, এটা তারিখটা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে 12 তারিখ, মার্চের 12 তারিখ সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। এটা আপনার সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন থেকে সবগুলা ব্যাংকের হচ্ছে আপনার বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সুইফটের আন্ডারে থাকবে, সবগুলা ব্যাংকের আপনার একটা কমন একটা অর্গানাইজেশন, সেখান থেকে আপনার বাদ দেওয়া হয়েছে। এরপরে যেটা করা হয়েছে সেটা 13 তারিখে, আচ্ছা বাংলায় লিখি, 13 তারিখে যেটা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফাওকে আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠা করার কথা বলেছেন, আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার কথা বলেছেন। এটা হচ্ছে 13 তারিখে হয়েছে। এরপর যেটা হয়েছে যে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়লাভ করছে, পাকিস্তানকে হারায় বাংলাদেশি নারী ক্রিকেটাররা। বলতে পারে, প্রশ্ন আসতে পারে সম্প্রতি বাংলাদেশি নারী ক্রিকেটাররা প্রথম বিশ্বকাপে কোন দলকে হারাইছে, সেটা হচ্ছে পাকিস্তানকে। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে
28টি ন্যাটোর 28টি সদস্য দেশের, ন্যাটোভুক্ত টোটাল দেশ আছে 30টা, সেখানকার 28টা সদস্য দেশের 28টি দেশের 30,000 সেনা একটা আপনার একটা মিশন করছে, সেটার নাম কোল্ড রেসপন্স 2012। কোল্ড রেসপন্স 2022, কোল্ড রেসপন্স 2022। এটা করছে কোন জায়গাতে, এটা কোথায় করছে সেটা বলতে পারে, পরীক্ষাতে আসতে পারে। কোন দেশে হচ্ছে কোল্ড রেসপন্স 2022? নরওয়েতে। নরওয়েতে কোল্ড রেসপন্স 2022। সেখানে ন্যাটোর 28টি দেশ, ন্যাটোভুক্ত টোটাল 30টি দেশের 28টি দেশের 30,000 সেনা সেখানে ছিল। এরপরে যেটা 16 মার্চ যেটা হয়েছে যে আপনার কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করছে। কাউন্সিল অফ ইউরোপ এটা ত্যাগ করছে কে? রাশিয়া ত্যাগ করছে। ত্যাগ করছে কে? রাশিয়া। কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করছে রাশিয়া। কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করছে। এখন আসতে পারে কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য কত? যেহেতু এখান থেকে একটা ত্যাগ করছে, আপনারা জানেন যেখানে আপনার কোনো একটা সংগঠনের সাথে যদি কোনো সদস্য যুক্ত হয় বা সদস্য চলে যায়, তখন সেই সংগঠনের সদস্য থেকে আসতে পারে বা সর্বশেষ কে ত্যাগ করছে এটা আসতে পারে। বর্তমান সদস্য হচ্ছে 46। বর্তমান সদস্য 46টা। কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য কত? 46টা। আগে তাহলে ছিল 47টা, রাশিয়া ত্যাগ করার পর 46টা চলে আসছে। এরপর ইউক্রেনে অভিযান বন্ধের, একই তারিখে ইউক্রেনে অভিযান বন্ধের কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ। ইউক্রেনে অভিযান বন্ধের কথা বলেছে রাশিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালত। তারিখ মনে রাখার দরকার নেই। পরবর্তীতে যেটা আসতেছে তারিখটা মনে রাখবেন, সেটা হচ্ছে 18 মার্চ। 18 তারিখে যেটা হয়েছে, 12তম দেশ হিসাবে মালয়েশিয়া RCEP, এই যে চুক্তিটা কার্যকর করছে। কত তারিখে? 18 মার্চ তারিখে। এখন RCEP জোটের তাহলে কতটি দেশ চুক্তিটা কার্যকর করছে? কতটি দেশ? এখন পর্যন্ত 12টা দেশ। যদি বলে RCEP জোটের সদস্য কত, RCEP জোট থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। সদস্য হচ্ছে 15টা। RCEP জোটের সদস্য 15টা, তার 12টা দেশ এখন পর্যন্ত চুক্তি কার্যকর করেছে। 12টা দেশ। RCEP এর ফুল মিনিং কি? রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। এটা হচ্ছে 15টা দেশ আছে এখানে। এটা 18 মার্চ। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 21 মার্চ। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে 100% বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছে। এদিন হচ্ছে 100% বিদ্যুতায়ন। প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশ বর্তমানে কত শতাংশ বিদ্যুৎ তৈরি করতে পারে প্রয়োজনের? সেটা 100% বিদ্যুতায়নের ঘোষণা করছে। এবং ওই দিনই যেটা হয়েছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যেটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা উদ্বোধন করছে।
উদ্বোধন করছে, উদ্বোধন। কত তারিখে? 21শে মার্চ তারিখে। 21শে মার্চ তারিখে আসতে পারে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পটুয়াখালীতে। পটুয়াখালী। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করছে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও একটা ঘটনা ঘটে গেছে, সেটা 22শে মার্চ, তারিখ মনে রাখার দরকার নেই, কিন্তু মার্চ মাসে, সেটা হচ্ছে আইএলও কনভেনশন 138, এটা অনুসমর্থন করছে বাংলাদেশ। আইএলও কনভেনশন 138 অনুসমর্থন করছে। আইএলও কনভেনশন 138 কি ছিল সেটা বলতেছি। সেটা হচ্ছে 18 বছরের নিচে কোনো শিশু ঝুঁকিপূর্ণ কোনো কাজে যোগদান করতে পারবে না। 18 বছরের নিচে কোনো শিশু বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কোনো কাজে যোগদান করতে পারবে না। এবং 15 বছরের নিচে বয়সী কোনো শিশু আপনার কোনো কাজে যোগদান করতে পারবে না, সেটা ঝুঁকিপূর্ণ হোক বা না হোক। 15 বছর। কিন্তু বিশেষ ক্ষেত্রে দেশের পরিস্থিতি বিবেচনায় 14 বছর করা যাবে। তাহলে যদি এখন প্রশ্ন আসে, আইএলও কনভেনশন এত স্বাক্ষরের পর বাংলাদেশে বিপজ্জনক কাজে যোগদানের ন্যূনতম বয়স কত? বিপজ্জনক কাজ, তাহলে 18 বছরের নিচে পারবে না। 18 বছরের থেকে উপরে হলে সে বিপজ্জনক কাজে, যে কোনো কাজে যোগদান করতে পারবে। আর হচ্ছে যে কোনো কাজে যোগদানের ক্ষেত্রে 14 বছর। বাংলাদেশকে যদি আমরা বিশেষ বিবেচনায় ধরা হয় তাহলে 14 বছর, না হলে 15 বছর হবে। সব কিসের জন্য? 15 বছর হবে। আইএলও কনভেনশন 138 অনুসমর্থন করছে। এটা পরীক্ষাতে থাকতে পারে, আইএলও কততম কনভেনশন? আইএলও কনভেনশন 138 অনুসমর্থন করছে। এরপরে যেটা একটা ঘটনা ঘটছে, এই যে 22শে মার্চ তারিখের মনে রাখার দরকার নাই, কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেটার, তারা হচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে যে সিরিজ জয় করছে। সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করছে। এখান থেকে কি আসতে পারে? বাংলাদেশ এখন পর্যন্ত কতগুলা সিরিজ জয় করছে? সিরিজ জয় হচ্ছে টোটাল 30টা। টোটাল 30টা সিরিজ জয়। তার মধ্যে বিদেশের মাটিতে জয় হচ্ছে 60টা। টোটাল 30টা সিরিজ জয় করছে, বিদেশের মাটিতে 60টা জয়। এই সিরিজে ম্যান অফ দি ম্যাচ হয়েছে বাংলাদেশের স্পিড মাস্টার তাসকিন আহমেদ। তাসকিন ম্যান অফ দি ম্যাচ। তাসকিন। এটা পরীক্ষাতে থাকতে পারে যে সম্প্রতি শেষ হওয়া আপনার যে সাউথ আফ্রিকা সিরিজে ম্যান অফ দি ম্যাচ কে ছিল? তাসকিন আহমেদ। এটা মোটামুটি মার্চে এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো তারিখ সহ বলা আছে ওইগুলো তারিখ সহ মুখস্থ করবেন, বাকিগুলা এমনিতে মুখস্থ করবেন, তারিখের দরকার নেই। মার্চের পরে এখন যেটা দেখবো সেটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 2022 কি ঘটছে? 1 ফেব্রুয়ারি তারিখ দরকার নেই। জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের প্রথম নারী সভাপতি, এখানের প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাহ ফতেমা। উনি হচ্ছেন বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের বর্তমান সভাপতি। যদি বলা হয় নিচের কোন প্রতিষ্ঠান, কোন ইসের সভাপতি বাংলাদেশ, সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশন। এরপরে যেটা হয়েছে ফেব্রুয়ারিতে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বর্তমানে সবথেকে আলোচিত টপিকস বঙ্গবন্ধু স্যাটেলাইট 2।
বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য রাশিয়ার গ্লাভ কসমস, রাশিয়ার কোন দেশের সাথে চুক্তি হয়েছে যদি প্রশ্ন আসে? রাশিয়ার কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে? গ্লাভ কসমস। রাশিয়ার গ্লাভ কসমসের সাথে চুক্তি হয়েছে এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে চুক্তি, রাশিয়ার গ্লাভ কসমস আর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে চুক্তি হয়েছে। আর প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কত সালে উৎক্ষেপণ হবে? 2026 সালের ডিসেম্বরে। 2026 সালের ডিসেম্বরে আপনার এটা উৎক্ষেপণ হবে। আর এটা কি ধরনের স্যাটেলাইট যদি বলে, কি ধরনের স্যাটেলাইট? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এটা হচ্ছে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, আর্থ অবজারভেটরি ক্যাটাগরি স্যাটেলাইট। এটা আবহাওয়া পর্যবেক্ষণ করবে, আর্থ অবজারভেটরি। আর্থ অবজারভেটরি ক্যাটাগরি স্যাটেলাইট, সেটা আবহাওয়া পর্যবেক্ষণ করতে কাজে লাগবে। আবহাওয়া পর্যবেক্ষণে কাজে লাগবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। কোন দেশের সাথে আপনার চুক্তি করা হয়েছে? রাশিয়ার সাথে। রাশিয়ার কোন প্রতিষ্ঠান? গ্লাভ কসমসের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে চুক্তি হয়েছে। 2026 সালের ডিসেম্বরে এটা হচ্ছে আপনার উৎক্ষেপণ করা হবে। আর আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এটা হচ্ছে আপনার আবহাওয়া পর্যবেক্ষণে কাজে লাগবে। এছাড়া যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ সহ মনে রাখবেন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে। এদিন খুবই একটা আমাদের জাতীয় জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জেনোসাইড ওয়াচ। 71-এ পাকিস্তান সেনাবাহিনীর যে কর্মকাণ্ডকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে। কোন প্রতিষ্ঠান? জেনোসাইড ওয়াচ। এটা সে কি করে? এরা গণহত্যা নিয়ে কাজ করে। এ গণহত্যা 1971 সালের যে কর্মকাণ্ড, তাকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে। 1971 সালে বাঙালি জাতিরকে পাকিস্তানি সেনাবাহিনীর যে বর্বরোচিত হামলা, তাকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিচ্ছে 3রা ফেব্রুয়ারি। কে স্বীকৃতি দিচ্ছে? জেনোসাইড ওয়াচ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাহরাইন ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোন দুইটা দেশ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করছে? ইসরায়েল সম্প্রতি কোন দেশের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করছে? সেটা বাহরাইনের সাথে 3রা ফেব্রুয়ারি। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারিতে কি হয়েছে? কেন গুরুত্বপূর্ণ বলতেছি এটাকে? কারণ ওই দিন 24তম শীতকালীন অলিম্পিক গেম, 24তম শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে চীনের বেইজিং এ। এটা কোথায় শুরু হয়েছে? চীনের বেইজিং। আরেকটা ঘটনা ঘটছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই 4 তারিখে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওনারা হচ্ছে কি করছে? ওনারা বৈঠক করছে 4 তারিখে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা 9 ফেব্রুয়ারি। তারিখ মনে রাখার দরকার নেই, ফেব্রুয়ারি মাসে ঘটছে। এরপরে 7 ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ফেব্রুয়ারি 7 তারিখে কি হয়েছে? চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইতালিতে জাহাজ চলাচল শুরু হয়েছে। ইউরোপের কোন দেশ? ইতালিতে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে।
তার মানে কি আগে কি যাইতো না? আগে কি ইউরোপের কোনো দেশে কি বাংলাদেশের জাহাজ যাইতো না? যাইতো, কিন্তু সেটা অন্য বন্দর ব্যবহার করে, অন্য কোনো দেশের বন্দর ব্যবহার করে। প্রথম চট্টগ্রাম বন্দর থেকে ইতালিতে আপনার জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে 10 ফেব্রুয়ারি। এরপর যেটা 10 ফেব্রুয়ারি জাপান ও বাংলাদেশ এর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। অর্থাৎ 1972 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। এই সুবর্ণ জয়ন্তী শুরু হচ্ছে আপনার কত তারিখে? 10 ফেব্রুয়ারি। এজন্য 50 টাকার স্মারক রৌপ্য মুদ্রা, এজন্য কি করছে? 50 টাকার, বাংলাদেশ ব্যাংক 50 টাকার স্মারক রৌপ্য মুদ্রা এটা চালু করছে। 50 টাকার, কত টাকার? 50 টাকার, 50 টাকা স্মারক রৌপ্য মুদ্রা চালু করছে। এরপরে যেটা হয়েছে কোয়াড, চীন বিরোধী যে জোট, চীন বিরোধী আমেরিকা, জাপান, তারপর আপনার অস্ট্রেলিয়া এবং ভারত এর যে জোট, চীন বিরোধী যে জোট কোয়াড, এর মন্ত্রী পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে মেলবোর্নে কোয়াডের বৈঠক হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের বৈঠক। হয়েছে। এরপর হচ্ছে 29 বছর পর, এরপর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 29 বছর পর ইউএসএ ওশেনিয়ার দেশ সোলোমন দ্বীপপুঞ্জ ওশেনিয়ার দেশ সোলোমন দ্বীপপুঞ্জে 29 বছর পর ইউএসএ আপনার দূতাবাস স্থাপন করছে। 29 বছর পর দূতাবাস। কত বছর? 29 বছর পর। অর্থাৎ কোথায়? প্রশ্ন আসতে পারে ইউএসএ সম্প্রতি ওশেনিয়ার কোন দ্বীপে আপনার দূতাবাস স্থাপন করছে? সেটা হচ্ছে সোলোমন দ্বীপপুঞ্জে। এটা মনে রাখবেন। এরপর যেটা 15 ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 654 জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিছে। কতজন? 654 জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিছে। সেটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরপরে যেটা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নিঝুম দ্বীপে সাবমেরিন কেবল স্থাপন করা হয়েছে। সাবমেরিন কেবলের মাধ্যমে নিঝুম দ্বীপে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে এটা আপনার সাবমেরিন কেবল স্থাপন করা হয়েছে। সেটা কতটুকু দৈর্ঘ্য? সেটা হচ্ছে 1.5 কিলোমিটার দীর্ঘ। 1.5 কিলোমিটার সাবমেরিন কেবল। কোথায়? নিঝুম দ্বীপে, নোয়াখালী নিঝুম দ্বীপে। এর দ্বারা আপনার কি করা হয়েছে? সেটা হচ্ছে বিদ্যুতায়নের লক্ষ্যে এটা করা হয়েছে। এরপর যেটা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহিংসতার জন্য ইন্দোনেশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে নেদারল্যান্ড। ইন্দোনেশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে কোন দেশটি ক্ষমা চাইছে? সেটা হচ্ছে নেদারল্যান্ড। এরপর যেটা যুক্তরাজ্যের গোল্ডেন ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা বন্ধ করা হয়েছে। আচ্ছা, এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত আর হচ্ছে ইউএই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ভিতর কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট
কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে? ভারত ইউএই সম্প্রতি কোন দেশের সাথে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করছে? সেটা হচ্ছে ভারতের সাথে। তারিখটা মনে রাখতে পারেন, সেটা ফেব্রুয়ারির 18 তারিখে। ফেব্রুয়ারির 18 তারিখে এটা ঘটছে। এরপরে যেটা ঘটছে যেটা হচ্ছে 58তম মিউনিক সম্মেলন। এই ফেব্রুয়ারির 18 তারিখেই 58তম মিউনিক সম্মেলন, 58তম মিউনিক সম্মেলন। আটান্নতম মিউনিক সম্মেলন হয়েছে কোন দেশে? 58তম মিউনিক সম্মেলন জার্মানিতে। জার্মানিতে 58তম মিউনিক সম্মেলন, জার্মানিতে 58তম মিউনিক সম্মেলন হয়েছে আপনার ফেব্রুয়ারি 18 তারিখে শুরু হয়েছে। 3 দিন ব্যাপী মিউনিক সম্মেলন, 3 দিন ব্যাপী হয়, 3 দিন ব্যাপী স্লোগান। এরপরে 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, আমি প্রথমে বলছিলাম 20 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশ সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার জাতীয় স্লোগান হিসেবে, আর যদি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, সেটা হবে 2রা মার্চ। 20 ফেব্রুয়ারি জয় বাংলা জাতীয় স্লোগান। অর্থাৎ আপনার কোনো বক্তব্যের শেষে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বক্তব্যের ক্ষেত্রে যারা আপনার সাংবিধানিক পোস্টে আছে বা রাজনৈতিক ব্যক্তি আছে বা সরকারি কর্মকর্তা কর্মচারী, সবার বক্তব্যের শেষে জয় বাংলা বলতে হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান। এটাকে এদের সরকার। আর মন্ত্রিপরিষদ বিভাগ দেয় হচ্ছে 3রা মার্চ। মন্ত্রিপরিষদ বিভাগ 3রা মার্চ, সরি 2রা মার্চ, 2রা মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ, 3রা মার্চ না। এটা এরপরে 21শে ফেব্রুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন বাঙালি জাতির জন্য। সেটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিন কি হয়েছে? 21শে ফেব্রুয়ারি অমর একুশে 70 বছর পূর্ণ হয়েছে। অমর একুশে 70 বছর পূর্ণ হয়েছে 1972 সালের। এটা আপনারা সবাই জানেন। এরপর যেটা 21শে ফেব্রুয়ারি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আমি জাস্ট ঘটনাগুলো বলতেছি, এর পরবর্তীতে আমরা ক্লাসের মাধ্যমে আপনাদের ঘটনাগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করব, যেখানে এখান থেকে ডিপলি কোশ্চেন আসতে পারে সেটা চেষ্টা করব। যেটা হচ্ছে ইউক্রেনের, পূর্ব ইউক্রেনের 2টা বিচ্ছিন্নবাদী অঞ্চল আছে। একটা হচ্ছে লুহানস্ক, আর একটা হচ্ছে দোনেটস্ক। এই 2টা অঞ্চল, এটা কোথায় অবস্থিত? লুহানস্ক আর দোনেটস্ক অঞ্চল কোথায় অবস্থিত পরীক্ষাতে থাকতে পারে? সেটা হচ্ছে পূর্ব ইউক্রেনে অবস্থিত, ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত। এই 2টা অঞ্চলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটাকে স্বাধীনতা, এর স্বাধীনতার ঘোষণা করছে। এদের স্বাধীনতার ঘোষণা করছে, এদের স্বাধীনতা ঘোষণা করছে। যদি বলা হয়, প্রশ্ন থাকতে পারে যে এরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে কত তারিখে? স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করছে, স্বাধীনতা ঘোষণা না, সরি, স্বাধীন দেশ হিসাবে ঘোষণা, স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করছে, স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিছে। কে ঘোষণা দিছে? সেটা হচ্ছে রাশিয়া, বা প্রশ্ন থাকতে পারে মস্কো। আমরা দেশকে সাধারণত আমরা যেটা বলি, আমরা দেশকে তার, যেমন বাংলাদেশকে ঢাকা বলতে পারে, ঢাকা এটা করছে, তার মানে আমরা দেশকে তার রাজধানী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হচ্ছে। কিন্তু যদি বলা হয় যে এরা লুহানস্ক আর দোনেটস্ক অঞ্চল কত সাল থেকে স্বাধীনতা দাবি করে আসতেছে, ইউক্রেন থেকে কত সাল থেকে স্বাধীনতা দাবি করে আসতেছে, সেটা হচ্ছে 2014 সাল। 2014 সাল। এটা পিপল রিপাবলিক অফ দোনেটস্ক আর এটা লুহানস্ক গঠিত হয়েছে। এটা আমরা ডিটেলস পড়ব এই ক্লাসগুলোতে, আমরা এর উপর আমরা ডিটেলস ক্লাস নিব। আজকে আমরা এর উপর আবছা যেটা ধারণা সেটা দিয়ে দিচ্ছি। এরপর যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, কিছুদিন আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কি করছে? ট্রুথ
ট্রুথ সোশ্যাল নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কে চালু করছে? ডোনাল্ড ট্রাম্প। মনে রাখবেন, ট্রুথ সোশ্যাল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা কে? ডোনাল্ড ট্রাম্প। উনি কত তারিখে এটা করছে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে 24 ফেব্রুয়ারি। সব থেকে গুরুত্বপূর্ণ একটা তারিখ। কারণ কেন হয়েছে? ওই দিন রাশিয়া কিয়েভে আক্রমণ করছে। ওই দিন রাশিয়া মস্কো কিয়েভে আক্রমণ করছে। এই 24 ফেব্রুয়ারি তারিখে মস্কো কিয়েভে আক্রমণ করছে। অর্থাৎ মস্কো মানে হচ্ছে আপনার রাশিয়া, সেটা কিয়েভ মানে ইউক্রেনে আক্রমণ করছে কত তারিখে? 24 তারিখে। তাহলে ঘোষণা দিছে স্বাধীন দেশ হিসেবে, আগে ঘোষণা দিছে দুইটা দেশকে। এরপর হচ্ছে আপনার মস্কো আপনার করছে কত তারিখে? মস্কো কিয়েভে আক্রমণ করছে কত তারিখে? 24শে ফেব্রুয়ারি। এই মস্কো আর এই রিলেটেড আরেকটা প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে সম্প্রতি কোন দেশে আক্রমণের পর সম্প্রতি কোন দেশে আপনার পারমাণবিক বোমা রাখার জন্য গণভোট আয়োজিত হয়েছে? পারমাণবিক বোমা রাখা, রাশিয়া পারমাণবিক বোমা রাখবে সেজন্য কোন দেশে আপনার গণভোট হয়েছে? সেটা হচ্ছে বেলারুশ। এটা এত তারিখে না, এটা তারিখ মনে রাখার দরকার নেই, কিন্তু আসতে পারে কোন দেশে গণভোট হয়েছে। এবং সেই গণভোটে অ্যাবাউট 62% মানুষ ওরা হচ্ছে রাশিয়া এখানে রাখতে পারবে পারমাণবিক বোমা, সেটার পক্ষে ভোট দিছে যে হচ্ছে 62% মানুষ। এরপর যেটা করা হয়েছে 26শে ফেব্রুয়ারি। এরপর 26শে ফেব্রুয়ারি তারিখে কি হয়েছে? প্রধান নির্বাচন কমিশনার 13তম প্রধান নির্বাচন কমিশনার। কততম? 13তম প্রধান নির্বাচন কমিশনার। ওনার নামটা মনে রাখতে হবে। ওনার নাম হচ্ছে রবিউল আওয়াল। 13তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রবিউল আওয়াল উনি হচ্ছে আপনার নিযুক্ত হয়েছে 13তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। এরপর যেটা হয়েছে, এরপর বাংলাদেশ সম্প্রতি এই ফেব্রুয়ারি মাসে আপনার 2021 থেকে 2024 সালের রপ্তানি নীতি প্রণয়ন করছে। 2021 থেকে 2024 সালের রপ্তানি নীতি প্রণয়ন করছে। বাংলাদেশ সম্প্রতি এটা করছে। এরপর হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ফেব্রুয়ারি মাসে ভার্চুয়াল জাদুঘর চালু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়েছে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের পক্ষে আবেদন করেছে জেলোনস্কি। উনি ইউক্রেনের প্রেসিডেন্ট, উনি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে আবেদন করছে। এটা ছিল মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের সাম্প্রতিক সমাচার। আপনাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তীতে এর পূর্ববর্তী যেমন জানুয়ারি, 2021 সালের ডিসেম্বর, আপনার নভেম্বর, এই মাস ওয়াইজ আপনার এইভাবে আমরা চেষ্টা করব আপনার সাম্প্রতিক সমাচার যেটা এটা শেষ করার। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে আমরা এটা আপনার সাম্প্রতিক সমাচারের উপর ক্লাস নিব কি নিব না। তো আরও যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন সমীক্ষা, তারপর এগুলোর আপনার ডিটেলস আসতে পারে, যেটা আমি আপনাদেরকে কি করলাম জাস্ট তারিখ দেখে কত তারিখে কি হয়েছে এটা জাস্ট হালকা করে। এরপরে এটা থেকে অনেক ডিটেলস অনেক কিছু পড়ার আছে। এগুলোর উপরে যদি আপনাদের দরকার থাকে, আপনাদের চাহিদা থাকে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তাহলে তার উপর ক্লাসের ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।